নমস্কার, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আমরা বায়োলজির সেমিস্টার 4 এর যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা হলো অর্গানিজম অ্যান্ড পপুলেশন। আমি অনিকেত ভট্টাচার্য তোমাদের নতুন ভিডিওতে আবার এসে গেছি। যে পর্যন্ত আমাদের আগের পার্টে পড়া হয়েছিল আমরা মেনলি পড়েছিলাম যে অর্গানিজম কাকে বলে, আমরা পড়েছিলাম পপুলেশন কাকে বলে এবং তার সঙ্গে অর্গানিজম আর পপুলেশন রিলেটেড বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। পপুলেশন ইন্টারঅ্যাকশনের প্রসেস গুলোর সম্পর্কে এবার আজকে এই ভিডিওতে আমরা জানব। দেখো, অলরেডি আমরা জানি যে ইকোলজি এমন একটা ব্রাঞ্চ যেখানে একটা অর্গানিজম থাকে এবং সেই অর্গানিজম একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে। এই এনভায়রনমেন্টটাকেই আমরা বলি তার হ্যাবিট্যাট, মানে অর্গানিজমের হ্যাবিট্যাট। কোনো একটা অর্গানিজম যে জায়গায় থাকে সেই জায়গাটাই হলো সেই অর্গানিজমের হ্যাবিট্যাট। এবার আজকের লেকচারটা আমরা এই হ্যাবিট্যাটের পর থেকে শুরু করব। তোমরা যারা আমার ভিডিওগুলোকে দেখেছো তারা অলরেডি মনে থাকবে তোমাদের যে আগের ক্লাসটা আমরা শেষ করেছিলাম যে হোয়াট ইজ হ্যাবিট্যাট। তো হ্যাবিট্যাটের পর থেকে আজকে আমরা আমাদের আজকের ক্লাসটাকে শুরু করব। তাহলে সরাসরি ভাবে আমরা লেকচারে চলে যাই। দেখো, হ্যাবিট্যাটের পরে যে জিনিসটার থেকে আজকে আমরা পড়ব সেটাকেই বলা হয়, দেখো, ইকোলজিক্যাল নিশে বা ইকোলজিক্যাল নিশ আমরা কথাটা বলতে পারি। হ্যাবিট্যাটের থেকে নিশ অনেকটাই কিন্তু আলাদা। কিভাবে হ্যাবিট্যাট নিশের থেকে আলাদা সেটাই এবার আমরা জানতে চলেছি। দেখো, ইকোলজিক্যাল নিশ বলতে কি বুঝি? বলেছে an ecological niche is the role and the position of a species within its habitat. It describes how one species obtain resources, interact with other species and its environment. আমি বুঝিয়ে দিই। দেখো, ধরো একটা অর্গানিজম রয়েছে ক্যাপিটাল এ, নিশ্চয়ই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। একটা অর্গানিজম রয়েছে, ধরে নিলাম আমি ক্যাপিটাল এ। এবার এই অর্গানিজমটা যে জায়গাটায় রয়েছে, ধরো এই যে ডট ডট দিয়ে আমি দেখাচ্ছি, এটা হলো সেই জায়গাটা যেখানে অর্গানিজমটা রয়েছে। তাহলে একটা অর্গানিজম যে জায়গায় রয়েছে সেই জায়গাটাকেই আমরা বলি অর্গানিজমের হ্যাবিট্যাট। ঠিক আছে? এবার যখন অর্গানিজমটা এই এ জায়গাটায় রয়েছে, নিশ্চয়ই অর্গানিজমটা তো এই জায়গায় একা নেই, নিশ্চয়ই এই অর্গানিজমটার পাশে, ধরো এই অর্গানিজমটা, তার পাশে আর একটা অর্গানিজম রয়েছে বি, আর একটা অর্গানিজম রয়েছে সি। তাহলে এই অর্গানিজমটা যখন এই হ্যাবিট্যাটের মধ্যে রয়েছে, এই হ্যাবিট্যাটের মধ্যে থাকাকালীন অবস্থায় এ যে যে কাজগুলো করছে, তাহলে সে কোথায় আছে এবং সে সেখানে থাকাকালীন অবস্থায় যে কাজগুলো করছে, এই দুটো জিনিসকে একসঙ্গে আমরা বলবো এই অর্গানিজমটার ইকোলজিক্যাল নিশ। আরেকটু এক্সপ্লেন করে দিই। যেমন ধরো আমি যেটা বলছিলাম যে যখন এই জায়গার মধ্যে বা এই হ্যাবিট্যাটের মধ্যে এই অর্গানিজমটা রয়েছে, তার পাশে একটা বি অর্গানিজমও রয়েছে। তাহলে এই অর্গানিজমটা কি করবে? এই অর্গানিজমটা নিজে বেঁচে থাকার জন্য এনভায়রনমেন্টের থেকে কিছু রিসোর্স সে নেবে। ঠিক একই রকম ভাবে বি অর্গানিজমটাও বেঁচে থাকার জন্য এনভায়রনমেন্টের থেকে কিছু রিসোর্স নেবে, সি অর্গানিজমটাও বেঁচে থাকার জন্য এনভায়রনমেন্ট থেকে কিছু রিসোর্স নেবে। ঠিক একই সঙ্গে তারা কি করবে? তারা একই সঙ্গে কি করবে? এ স্পিসিস বি স্পিসিসের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন তৈরি করতে পারে, বি সি এর সঙ্গে ইন্টারঅ্যাকশন তৈরি করতে পারে,
সি এর সঙ্গে একটা ইন্টারাকশন তৈরি করতে পারে। তার মানে প্রত্যেকটা স্পিসিস এই পার্টিকুলার হ্যাবিট্যাটে সে যেমন নিজেও বেঁচে থাকছে, তার সঙ্গে পাশের যে স্পিসিসটা এবং এনভায়রনমেন্ট তার সঙ্গে এরা কন্টিনিউয়াসলি কিন্তু ইন্টারঅ্যাক্ট করে যাচ্ছে। এই দুটো আসপেক্টকে যখন আমরা ইকোলজির পরিভাষায় আমরা বলি, সেই ইকোলজির পরিভাষাটাকেই আমরা বলি ইকোলজিক্যাল নিশে। তার মানে সোজা কথায় বলতে, তুমি কোথায় থাকো এবং সেখানে থাকাকালীন অবস্থায় তুমি কি ধরনের কাজ করো বা কি কি করো, এই দুটোকেই একসঙ্গে আমরা বলি সেই এরিয়ার ইকোলজিক্যাল নিশে। তাহলে হ্যাবিট্যাট মানে কি? হ্যাবিট্যাট মানে তুমি শুধু কোথায় আছো। আর যদি তোমাকে আমি যদি প্রশ্ন করি তুমি কোথায় আছো এবং সেখানে তুমি কি কি কাজ করছো, এই দুটোকেই একসঙ্গে আমরা বলবো ইকোলজিক্যাল নিশে। খুব ইম্পর্টেন্ট কিন্তু ইকোলজিক্যাল নিশেটা খুব ভালো করে পড়ে রাখবে। এবার দেখো, এখানে অলরেডি লেখা আছে যে ইকোলজিক্যাল নিশে অ্যাকর্ডিং টু ওডাম একজন বিখ্যাত ভদ্রলোক, যিনি ইকোলজি রিলেটেড প্রচুর আইডিয়াস আমাদের দিয়েছেন। তো অ্যাকর্ডিং টু ওডাম, habitat is the address and the niche is the profession of the species. তার মানে তুমি কোথায় আছো সেটা তোমার হ্যাবিট্যাট, এবং তোমার প্রফেশন মানে তুমি সেখানে কি করছো সেটাই হলো তোমার নিশে। দু রকমের নিশে হতে পারে, একটাকে আমরা বলি হ্যাবিট্যাট নিশে, একটাকে আমরা বলি ট্রফিক নিশে। তাহলে এই দুটো নিশে কাকে বলে একটা একটা করে এবার আমরা আসছি। হ্যাবিট্যাট নিশে অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আ ট্রফিক নিশে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, হ্যাবিট্যাট নিশে কাকে বলে? হ্যাবিট্যাট নিশে দেখো কি লেখা আছে, এ হ্যাবিট্যাট নিশে ইজ আ ফিজিক্যাল এরিয়া। খুব ইম্পর্টেন্ট, the habitat niche is a physical area within a large habitat. ধরো একটা লার্জ হ্যাবিট্যাট, একটা বড় সড়ো একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে ধরো একটা স্পিসিস রয়েছে। তাহলে একটা বড় এরিয়ার মধ্যে, আমি এখানে যে বলছি না হ্যাবিট্যাট নিশে ইজ আ ফিজিক্যাল এরিয়া উইদিন আ লার্জ এরিয়া, একটা বড় এরিয়ার সব জায়গায় তো এই স্পিসিসটা থাকতে পারে না। তার মানে একটা বড় এরিয়ার যে পার্টিকুলার লোকেশনে এই স্পিসিসটা রয়েছে সেটাই হলো তার হ্যাবিট্যাট নিশে। তাহলে দ্য হ্যাবিট্যাট নিশে ইজ আ ফিজিক্যাল এরিয়া উইদিন আ লার্জ হ্যাবিট্যাট দ্যাট আ স্পিসিস অকুপাইজ। তার মানে এই স্পিসিসটা এই বড় হ্যাবিট্যাটের, এটা হলো হ্যাবিট্যাটটা, এই বড় হ্যাবিট্যাটের এই স্পিসিসটা এই পার্টিকুলার এরিয়া অকুপাই করে রয়েছে। তাহলে দ্য হ্যাবিট্যাট নিশে ইজ আ ফিজিক্যাল এরিয়া উইদিন এ লার্জ হ্যাবিট্যাট দ্যাট এ স্পিসিস অকুপাইজ, considered by a particular environmental condition and resources needed for the survival and reproduction. কথাটার মানে কি? দেখো, জায়গাটা তো অনেকটা বড়, তার মধ্যে নিশ্চয়ই তোমাদের মনে কোয়েশ্চেন আসছে যে হঠাৎ করে এই স্পিসিসটা এই জায়গাতেই রইলো কেন? সে তো এই জায়গাটাতেও থাকতে পারতো, এই জায়গাটাও থাকতে পারতো, এই জায়গাটাও থাকতে পারতো। তাহলে হঠাৎ করে এই স্পিসিসটা এই জায়গাটাতেই আছে কেন? এর কারণ হলো যে নিশ্চয়ই এই স্পিসিসটার বেঁচে থাকার জন্য যে রসদ, এই স্পিসিসটার বেঁচে থাকার জন্য যে মেটেরিয়াল গুলো এই স্পিসিসের লাগবে, তার রিপ্রোডাকশন করার জন্য যে যে মেটেরিয়াল গুলো লাগবে, সেই মেটেরিয়াল গুলো, সেই রসদ গুলো এই জায়গাতেই রয়েছে। ঠিক আছে, তাহলে এই স্পিসিসের ক্ষেত্রে এইটাকেই আমরা বলি তার হ্যাবিট্যাট নিশে, এটাকেই আমরা তার বলি হ্যাবিট্যাট নিশে।
তাহলে পুরো এরিয়াটাকে আমরা বলছি হ্যাবিট্যাট। সেই পুরো এরিয়ার মধ্যে যে পার্টিকুলার জায়গায় কোনো একটা স্পিসিস থাকে, কেন থাকে? কারণ সেই এরিয়াতেই সেই স্পিসিসটার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মেটেরিয়াল, তার রিপ্রোডাকশন করার জন্য প্রয়োজনীয় মেটেরিয়াল, তাকে প্রলিফারেট করার জন্য প্রয়োজনীয় মেটেরিয়াল সেই জায়গাটার মধ্যেই রেস্ট্রিক্টেড আছে। তার জন্যই সেই স্পিসিসটা এই জায়গায় রয়েছে। তাহলে এই পার্টিকুলার স্পিসিস একটা বড় হ্যাবিটেটের মধ্যে যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটাকেই আমরা বলি সেই স্পিসিসের হ্যাবিট্যাট নিশে। তাহলে একটা হলো হ্যাবিট্যাট, হ্যাবিট্যাটের মধ্যে একটা পার্টিকুলার পার্ট যেটাকে আমরা বলি হ্যাবিট্যাট নিশে। নেক্সট দেখো কি লিখেছে, দ্য হ্যাবিট্যাট নিশে অফ ডিফারেন্ট স্পিসিস ক্যান অফেন, ভেরি ইম্পর্টেন্ট, the habitat niche of different species can often and do overlap। কথাটার মানে কি দেখো, আমি কি বললাম? আমি বললাম যে এই বড় এটা হলো একটা হ্যাবিট্যাট যার মধ্যে এখানে একটা স্পিসিস আছে। আমি বলেছি কি যে একটা পার্টিকুলার হ্যাবিট্যাটে নিশ্চয়ই একটা স্পিসিস নয়, একের বেশি স্পিসিস আছে। তাহলে ধরো এখানে বি স্পিসিস আছে, এখানে সি স্পিসিস আছে, এখানে ডি স্পিসিস আছে। এবার প্রত্যেকটা স্পিসিসের নিজস্ব একটা নিশে আছে, হ্যাবিট্যাট নিশে আছে। ধরো এ স্পিসিসের এটা হ্যাবিট্যাট নিশে, তার মানে এ স্পিসিস বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এই জায়গার থেকে নেয়। ঠিক একই রকম বি স্পিসিস বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় জিনিসগুলো এই পার্টিকুলার এরিয়াতে নেয়। এবার দেখো এই দুটো নিশে, দুটো হ্যাবিট্যাট নিশে কিন্তু ওভারল্যাপ করেনি। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় কি যে ধরো একটা স্পিসিসের হ্যাবিট্যাট নিশে আর একটা স্পিসিসের হ্যাবিট্যাট নিশের সঙ্গে ওভারল্যাপ করেছে। দেখো সিআরডি, সিআরডির ক্ষেত্রে হ্যাবিট্যাট নিশেটাকে লক্ষ্য করো। সিআরডি এর ক্ষেত্রে হ্যাবিট্যাট নিশেটাকে আমরা দেখতে পাচ্ছি কি একটা আর একটার সঙ্গে কি করে গেছে, ওভারল্যাপ করে গেছে। এ আর বি তার হ্যাবিট্যাট নিশে কেউ কারোর সঙ্গে ওভারল্যাপ করেনি, কিন্তু সিআরডি এর হ্যাবিট্যাট নিশে একজন আর একজনের সঙ্গে কি হয়ে গেছে, ওভারল্যাপ করে গেছে। এবার যখন একটা অর্গানিজমের হ্যাবিট্যাট নিশে ওভারল্যাপ করে যায় তখন তার কনসিকুয়েন্সেস কি হতে পারে? জেনারেলি প্রত্যেকটা অর্গানিজমই চায় যে আমার হ্যাবিট্যাট নিশে যেন ওভারল্যাপ না হয়। তার মানে আমার পেরিফেরির মধ্যে যাতে কোনো রকম ভাবে অন্য কেউ ঢুকে যেতে না পারে। এটা হলো একেবারে জেনারেল টেন্ডেন্সি যে আমার এরিয়াতে আমি আর কাউকে আসতে দেব না। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় বিভিন্ন কারণের জন্য একটা হ্যাবিট্যাট নিশে আর একটা হ্যাবিট্যাট নিশের সঙ্গে কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপ করে যাচ্ছে। এবার যখন ওভারল্যাপ করে কি হতে পারে, দেখো লেখা আছে when the niche of two or more species। এখানে আমি দুটো স্পিসিসের ক্ষেত্রে দেখানো আছে, দুয়ের বেশি স্পিসিসও হতে পারে। যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল এটা হচ্ছে এ স্পিসিস, এটা হলো বি স্পিসিস, এটা হলো সি স্পিসিস। দেখো এখানে তিনটে স্পিসিসের কথা বলা আছে এবং তিনটে স্পিসিসের ক্ষেত্রে দেখো আমি দেখিয়েছি যে হ্যাবিট্যাট নিশে একটা আর একটার সঙ্গে কি করেছে, ওভারল্যাপ করে গেছে। তাহলে যখন দুই বা দুইয়ের বেশি স্পিসিসের হ্যাবিট্যাট নিশে একজন আর একজনের সঙ্গে ওভারল্যাপ করে তাহলে কি জিনিসটা তৈরি হয়? কি জিনিসটা তৈরি হয় দেখো পরের লাইনেই লেখা আছে যে দে আর কম্পিটিং ফর দা সেম রিসোর্স। সেখানে একটা কম্পিটিশন তৈরি হয়। কেন কম্পিটিশন তৈরি হয়? দেখো এতক্ষণ পর্যন্ত এই পার্টিকুলার এরিয়ার যে রিসোর্স সেটা শুধুমাত্র এ ভোগ করছিল, এই পার্টিকুলার এরিয়ার রিসোর্সকে শুধুমাত্র বি ভোগ করছে।
কিন্তু সি আর ডির নিচে যখনই ওভারল্যাপ করে গেল, এই যে মাঝখানের যে এরিয়াটা তৈরি হলো, এইখানকার যে রিসোর্স সেটা সি স্পিসিসও ইউজ করতে পারে, বি স্পিসিসও ইউজ করতে পারে। তাহলে ডেফিনেটলি একটা রিসোর্সের জন্য যখন দুই বা দুইয়ের বেশি স্পিসিস ঝাঁপিয়ে পড়ে, তখন তার মধ্যে কি হবে? অবশ্যই কম্পিটিশন হবে। এবং জেনারেল যে কোনো স্পিসিসের এটা ক্যারেক্টার, তারা প্রত্যেকেই কম্পিটিশনকে অ্যাভয়েড করতে চায়, তারা কখনোই পছন্দ করে না ঝগড়াঝাটি মারামারি। তার জন্য তারা সবসময় চেষ্টা করে কি, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে প্রত্যেকটা হ্যাবিট্যাট নিশে সবসময় চায় যে ওভারল্যাপ হব না। কিন্তু যদি কোনো কারণে এরকম ওভারল্যাপ হয়ে যায়, তখন কি হয়? একটা সেম রিসোর্সের জন্য কি হয়? স্পিসিস গুলোর মধ্যে একটা কম্পিটিশন হয়। কম্পিটিশন কেন হয়? তার কারণ রিসোর্স কিন্তু লিমিটেড। যদি রিসোর্স আনলিমিটেড থাকতো তাহলে কোনো কম্পিটিশনের দরকার ছিল না, প্রচুর আনলিমিটেড রিসোর্স। কিন্তু যখনই একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে রিসোর্সটা লিমিটেড হয়ে যাচ্ছে এবং সেখানে যদি একের বেশি ভাগিদার হয়ে যায়, তখনই সেখানে কি হবে? একটা কম্পিটিশন ডেভেলপ করবে। ক্লিয়ার? এবার partial overlap is common and it can lead to several outcomes. Partial overlap, দেখো দুটো জিনিস হতে পারে। কমপ্লিট ওভারল্যাপ মানে কি? যে ধরো এটা একটা এ স্পিসিসের নিচে, আর আমি একটা অন্য কালার দিয়ে ধরো আঁকছি, ধরো এটা একটা বি স্পিসিসের নিচে। দেখো দুটো সার্কেল একটা আর একটার উপরে আছে, তার মানে এই ধরনের ওভারল্যাপকে আমরা বলি কমপ্লিট ওভারল্যাপ, 100% কম্পিটিশন, পুরো জিনিসটাকেই দুজনেই ব্যবহার করছে। কিন্তু যদি এইরকম কন্ডিশন হয় বা ধরো এইরকম কন্ডিশন হয়, সেখানে দেখো কিছুটা জায়গা ওভারল্যাপ করেছে, এটাকেই আমরা বলি দ্যাটস আ পার্শিয়াল ওভারল্যাপ। তাহলে যদি পার্শিয়াল ওভারল্যাপ হয়, তাহলে তার রেজাল্ট অনেক রকমের হতে পারে। কি কি রেজাল্ট হতে পারে সেটাই আমরা একটা একটা করে দেখব। কি কি হতে পারে? নেক্সট পেজে চলে যাই। দেখো পার্শিয়াল ওভারল্যাপ কোনো একটা যদি নিচে হয়, তাহলে প্রথম যে জিনিসটা হতে পারে সেটাকে বলা হয় কম্পিটিটিভ এক্সক্লুশন। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সক্লুশন। এটা আলাদা করে তোমরা পরীক্ষায় আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য কম্পিটিটিভ এক্সক্লুশন, এটা কিন্তু তোমরা আলাদা করে পড়ে রাখবে, দ্যাটস দ্য কম্পিটিটিভ এক্সক্লুশন। কাকে বলে কম্পিটিটিভ এক্সক্লুশন? দেখো দিস ইজ ডেসক্রাইবড বাই গস ল, which states that two species with identical overlapping niche cannot coexist indefinitely. The more dominant competitor will eventually outcompete the other for resource, leading to the extinction or that's the displacement of the weaker species. বুঝে নাও, অনেক কিছু বলে ফেললাম, এবার বোঝো কি হয়। এটা এ স্পিসিস, এটা বি স্পিসিস। এটা এ স্পিসিসের নিচে আমি গ্রিন ডট দিয়ে দেখাচ্ছি, আর এটা বি স্পিসিসের নিচে আমি হোয়াইট ডট দিয়ে দেখাচ্ছি। এবার এই দিকের এরিয়াটা নিয়ে প্রবলেম নেই, এই দিকের এরিয়াটা নিয়ে প্রবলেম নেই, প্রবলেম কোন জায়গাটায়? প্রবলেম হচ্ছে এই মাঝের এরিয়াটাকে নিয়ে। কেন? তার কারণ এই মাঝের এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাবিটেটের পার্শিয়াল ওভারল্যাপ হয়েছে। এবার পার্শিয়াল ওভারল্যাপ মানে এখানকার যে রিসোর্স আর সেটা কি লিমিটেড, দুজনেই সেটাকে ব্যবহার করতে চাইছে, তার মানে দুজনের মধ্যে কি তৈরি হচ্ছে? কম্পিটিশন তৈরি হচ্ছে। এবার যখনই দুজনের মধ্যে কম্পিটিশন হয়, কি হতে পারে? তার একটা ধর মারপিট হচ্ছে, মারপিটের কি কি রেজাল্ট হতে পারে? তাহলে এক নাম্বার রেজাল্ট, যেটা সবচাইতে কমন টাইপের রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট, যে এর মধ্যে একজন জিতবে
একজন হেরে যাবে। তার মানে কে জিতবে? ধরো এ স্পিসিসটা একটু সুপিরিয়ার মানে শক্তিশালী, আমি একটু অ্যারো দিয়ে দেখালাম, এ স্পিসিসটা হচ্ছে সুপিরিয়ার আর বি স্পিসিসটা হচ্ছে ধরো ইনফিরিয়ার। এ স্পিসিসের শক্তি বেশি, বি স্পিসিসের শক্তি কম। তাহলে যখনই কম্পিটিশন হয় কোনো একটা লিমিটেড রিসোর্সের জন্য, অ্যাকর্ডিং টু গস এনার মতে যখনই কোনো একটা লিমিটেড রিসোর্সের জন্য কম্পিটিশন হচ্ছে, যে শক্তিশালী স্পিসিস সে তো অবশ্যই জিতবে। সে কি করবে? সে আর একটা স্পিসিসকে এই জায়গার থেকে বাইরের দিকে বার করে দেবে, মেরে ধরে সেখান থেকে বাইরের দিকে বার করে দিয়েছে। দেখো সেটাই এখানে লেখা আছে, দ্যাটস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য উইকার স্পিসিস। ঠিক আছে? আর নয়তো কি হতে পারে, আরো একটু আমি যদি একটু এগিয়ে ভাবি, যে এই উইকার স্পিসিসটা মারপিট করে পালিয়ে যায়নি, সে অলরেডি মরে গেছে, সে এক্সটিংক্ট হয়ে গেছে এই পার্টিকুলার এরিয়াতে। ঠিক আছে? এটাকেই আমরা বলি দ্যাটস দ্য গস কম্পিটিটিভ এক্সক্লুশন। তাহলে আবার বোঝাচ্ছি, গস কম্পিটিটিভ এক্সক্লুশন মানে কি? গস কম্পিটিটিভ এক্সক্লুশন কখন তৈরি হতে পারে? যখন নিশেগুলো পার্শিয়াল ওভারল্যাপ। পার্শিয়াল ওভারল্যাপ করলে কি হবে? লিমিটেড রিসোর্স এবং লিমিটেড রিসোর্সের জন্য কম্পিটিশন। কম্পিটিশনের ফলে কি তৈরি হবে? কম্পিটিশনের ফলে দুটো তার রেজাল্ট হতে পারে। এক হচ্ছে যেটা স্ট্রং স্পিসিস সেটা উইক স্পিসিসকে ডিসপ্লেস করে দিতে পারে, সেই জায়গার থেকে তাড়িয়ে দিতে পারে। উইক স্পিসিস সেই এরিয়ার থেকে বেরিয়ে চলে গেল, পুরো জায়গাটাই এখন স্ট্রং স্পিসিস অকুপাই করে নিল। বা হতে পারে কি, যেটা স্ট্রং স্পিসিস সেটা উইক স্পিসিসকে পুরোপুরি ভাবে মেরে ফেলে এক্সটিংক্ট করে দিল। তাহলে দুটোরই রেজাল্ট সেম, যেটা স্ট্রং সেটাই সার্ভাইভ করবে, যেটা উইক সেটা এই নিশের থেকে বেরিয়ে যাবে অথবা মরে যাবে। এটাকেই আমরা বলি দ্যাটস দ্য গস কম্পিটিটিভ এক্সক্লুশন। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তাহলে যদি কম্পিটিশন হয়, তার একটা আউটকামের কথা তো আমি বললাম। সেকেন্ড আউটকাম কি? সেকেন্ড আউটকাম দেখো লেখা আছে, যেটাকে আমরা বলছি রিসোর্স পার্টিশনিং। রিসোর্স পার্টিশনিং মানে কি? ধরো যদি এরকম হয় যে মারপিট হচ্ছে, প্রথম কন্ডিশনটায় কি বললাম? একজন উইন করেছে, একজন লুজ করেছে। ধরো ড্র হয়ে গেছে, দুটো স্পিসিসই ডমিনেন্ট স্পিসিস, দুটো স্পিসিসই ভীষণভাবে স্ট্রং স্পিসিস। তাহলে কি হবে? তাহলে রিসোর্স পার্টিশনিং হবে। তাহলে রিসোর্স পার্টিশনিং হবে। তাহলে রিসোর্স পার্টিশনিং মানে কি? রিসোর্স পার্টিশনিং মানে হচ্ছে যে ওভারল্যাপিং এরিয়াতে এ আর বি পাশাপাশিই থাকবে, কারণ কেউ কাউকে এই জায়গার থেকে ভাগাতে পারেনি, তারা পাশাপাশি রয়েছে। কিন্তু তারা কোন জিনিসটাকে ব্যবহার করবে বা কতটুকু এরিয়াকে অকুপাই করবে সেটা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। এটাকেই আমরা বলি রিসোর্স পার্টিশনিং। দেখো কি লিখেছে, টু রিডিউস দ্য কম্পিটিশন। প্রচুর মারপিট হয়েছে, মারপিট হয়েই যাচ্ছে, কম্পিটিশন হয়েই যাচ্ছে, আর কেউ হারছেও না কেউ জিতছেও না। তাহলে কম্পিটিশনটাকে আমাকে কমাতে হবে। তাহলে কম্পিটিশনটাকে কমাবার জন্য তারা কি করলো? টু রিডিউস কম্পিটিশন কজড বাই দ্য নিশে ওভারল্যাপ, দ্য স্পিসিস often evolve to use the resources in slightly different way, and this process is called resource partition. তাহলে তারা কম্পিট করতে করতে দেখছে কেউ কাউকে তাড়িয়ে দিতে পারছে না, তো তারা নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস আনে, তারা নিজেরা ইভলভ করে। নিজেদের কিভাবে ইভলভ করে? যে তারা এইভাবেই ইভলভ করে যে এই পার্টিকুলার রিসোর্সকে তুমি ব্যবহার করবে, এই পার্টিকুলার রিসোর্সকে আমি ব্যবহার করব, কিন্তু আমরা দুজনেই এই ওভারল্যাপ রিজিয়নের মধ্যে থাকবো, কম্পিটিশনটাকে রিডিউস করব। এই ঘটনাটাকেই আমরা বলি দ্যাটস দ্য রিসোর্স পার্টিশন। ঠিক আছে?
চলো নেক্সট স্লাইডে চলে যাই, আর কি কি আউটকাম হতে পারে দেখি। দেখো এবার এই যে আমি বললাম যে রিসোর্স পার্টিশনিং হচ্ছে, যে দুটো স্পিসিস মিউচুয়ালি এটা ডিসাইড করে নিয়েছে যে এই দিকের রিসোর্সটাকে আমি ইউজ করব, এই দিকের রিসোর্সটাকে তুমি ইউজ করবে এবং দুজনে একই পার্টিকুলার এরিয়াতে থাকবো। এই রিসোর্স পার্টিশনিং তিন রকম ভাবে হতে পারে। কিরকম ভাবে হতে পারে দেখো, প্রথমটাকে বলা হয় দেখো স্পেশিয়াল পার্টিশনিং। দেখো মাল্টিপল ওয়ারেবল স্পিসিস can live in the same forest for foraging in different parts of the same tree, at the top, at the middle, at the base। মানে এটা বোঝায় কি, ধরো একটা গাছ আছে, এবার এই গাছটার মধ্যে ধরো তিনটে স্পিসিস আছে, এ বি অ্যান্ড সি। তাহলে ডেফিনেটলি এই তিনটে স্পিসিস একই হ্যাবিটেটের মধ্যে রয়েছে, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ আ চান্স, দেয়ার ইজ আ পার্শিয়াল ওভারল্যাপ অফ অল দ্য নিশে অফ দি স্পিসিস। নিশেগুলো ওভারল্যাপ করার চান্সেস আছে, অ্যান্ড ডেফিনেটলি নিশে যদি ওভারল্যাপ করে তাহলে কম্পিটিশন ডেভেলপ করবে। এবার এ বি আর সি তিনজনেই ডমিনেন্ট, তিনজনেই শক্তিশালী, কেউ কাউকে হাঁটাতে পারছে না। তখন তারা কি গেল, তখন তারা পার্টিশনিং এর পদ্ধতিতে গেল। পার্টিশনিং কি, তারা ডিসাইড করে নিল যে এ স্পিসিস ডিসাইড করলো আমি শুধু গাছের ওপরের রিজিয়নটাই রেস্ট্রিক্টেড থাকবো এবং এই ওপরের রিজিয়নের রিসোর্সটাকেই আমি ইউজ করবো। বি স্পিসিস ঠিক করলো আমি গাছের মিডিলের রিজিয়নটাকে ইউজ করব, সি স্পিসিস ঠিক করলো আমি শুধু গাছের নিচের পার্টের রিসোর্স গুলোকেই ইউজ করব। তাহলে ডেফিনেটলি কারোর মধ্যে আর ঝগড়া নেই, এটাকেই আমরা বলি দ্যাটস দ্য স্পেশাল পার্টিশন। তার মানে একই হ্যাবিটেটের মধ্যে আমি কি করলাম, জোন ডিমার্কেট করে দিলাম এবং সেই জোনে সেই পার্টিকুলার স্পিসিসটা উইদাউট অর রিডিউস কম্পিটিশনে সেই পার্টিকুলার জায়গায় থাকবে। নেক্সট কি ধরনের পার্টিশনিং হতে পারে, টেম্পোরাল পার্টিশনিং। টেম্পোরাল পার্টিশনিং মানে কি, টেম্পোরাল পার্টিশনিং মানে হচ্ছে যে দুটো স্পিসিস একই জায়গায় রয়েছে, এখানে কি তারা আলাদা আলাদা এরিয়া ডিমার্কেট করে দিয়েছে। তিন ভাইয়ের মধ্যে খুব ঝামেলা, একজন ঠিক করেছে আমি গ্রাউন্ড ফ্লোর নেবো, একজন ঠিক করেছে আমি ফার্স্ট ফ্লোর নেবো, একজন ঠিক করেছে আমি সেকেন্ড ফ্লোর নেবো, আর কেউ কারোর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ। একই বাড়িতে আছে কিন্তু মুখ দেখা দেখি বন্ধ, কেন? কারণ তারা আলাদা আলাদা ফ্লোরে রয়েছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে টেম্পোরাল। টেম্পোরাল মানে কি, টেম্পোরাল মানে হচ্ছে যে ধরো দুটো স্পিসিস একই জায়গায় রয়েছে, তারা এরিয়া পার্টিশনিং করতে পারেনি, কিন্তু তারা কি করেছে, টাইমকে পার্টিশনিং করেছে। ধরো একটা স্পিসিস ভাবছে যে আমি দিনের বেলায় শিকারে যাব, আর আরেকটা স্পিসিস ভাবছে যে আমি রাত্রিবেলা শিকারে যাব। তাহলে টাইমটা তাদের আলাদা আলাদা, তার মানে কি হবে, একই শিকারের জন্য তাদের মধ্যে কোনো রকমের কম্পিটিশন তৈরি হবে না। দেখো এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রিডেটর লাইক আউল, আমরা জানি আউল কখন অ্যাক্টিভ হয়, রাত্রিবেলা, অ্যান্ড দ্যাটস আ হক। হক হতে পারে, ফ্যালকন হতে পারে, বাজ, ইগল, এই ধরনের পাখি, তারা কোন টাইমে রয়েছে অ্যাক্টিভ, ডে টাইমে। তাহলে আউল ডে টাইমে ইনঅ্যাক্টিভ, আর এই ধরনের পাখিগুলো ইগল বলো, হক বলো, ফ্যালকন বলো, এরা সবাই নাইট টাইমে ইনঅ্যাক্টিভ। তাহলে এরা দুটো আলাদা আলাদা টাইমে কি করছে, হান্ট করছে। তার ফলে কি হচ্ছে, একটাই প্রের জন্য দুজন কখনোই ঝাঁপাচ্ছে না। তার মানে দুজনের মধ্যে কি হচ্ছে না, কম্পিটিশন ডেভেলপ করছে। এটাকেই আমরা বলি টেম্পোরাল পার্টিশনিং। ঠিক আছে, নেক্সট দেখো পার্টিশনিংটা কি বলেছে। নেক্সট পার্টিশনিংটাকে বলেছে দ্যাটস দ্য ডায়েটারি পার্টিশনিং। খাবার আলাদা আলাদা, ঠিক আছে, খাবার আলাদা আলাদা। ধরো তোমাদের বাড়িতে ধরো রান্না হয়েছে, সবাই মাটন খুব ভালো খায়, তাহলে ডেফিনেটলি যেদিনকার মাটন তৈরি হবে তাহলে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া, আমাকে দুটো মাংস এক্সট্রা দিতে হবে, একজন বলছে না তাকে দিলে হবে না, আমাকে দিতে হবে। কিন্তু যদি এরকম হতো যে একটা বাড়ির মধ্যে একজন ভাই পুরোপুরি ভেবে ভেজিটেরিয়ান
আর একজন ভাই পুরোপুরি ভাবে নন ভেজিটেরিয়ান, তাহলে কিন্তু তাদের ফুড নিয়ে তাদের মধ্যে কোনো রকমের ঝামেলা হবে। এটাকেই আমরা বলি দ্যাটস দ্য ডায়েটারি পার্টিশন। দেখো কি বলেছে, ডিফারেন্ট স্পিসিস of finches on the Galapagos Island have evolved different big size to specialize in eating different size. গ্যালাপাগোস আইল্যান্ডের যে বার্ডস গুলো দেখতে পাওয়া যায়, সেই বার্ডস গুলোর ফিনচেস, ঠোঁট, ঠিক আছে, ফিনচেস এর সাইজ এবং মরফোলজি আলাদা আলাদা, এবং এই আলাদা আলাদা ফিনচেস হওয়ার জন্য তাদের প্রত্যেকের ফুড হ্যাবিট কি হয়ে গেছে, আলাদা আলাদা। এরা প্রত্যেকেই সিড ইটার, বীজ খায়, কিন্তু যেহেতু তাদের ফিনচেস গুলো কারোর ছোট, যার ছোট সে ছোট ছোট বীজগুলোই খালি খেতে পারে, কারোর ফিনচেস বড় সে একটু বড় বীজগুলো খেতে পারে। তাহলে যেহেতু প্রত্যেকের ফিনচেস এর সাইজ আর মরফোলজি আলাদা আলাদা, তার জন্য তাদের সিড হ্যাবিট বা সিড ইটিং ক্যাপাসিটি তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। এটাকেই আমরা বলি দ্যাটস দ্য ডায়েটারি পার্টিশন। তাহলে ডায়েটারি পার্টিশনিং করেও তারা সব সময় মিনিমাইজ করার কি চেষ্টা করে, তারা কম্পিটিশন মিনিমাইজ করার চেষ্টা করে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। তাহলে এতক্ষণ আমরা তাহলে কি পড়লাম, এতক্ষণ আমরা পড়লাম হ্যাবিট্যাট নিশে। হ্যাবিট্যাট নিশেতে কি বললাম, হ্যাবিট্যাট নিশে কাকে বলে, হ্যাবিট্যাট নিশে জেনারেলি ওভারল্যাপ করে না, এবং যদি কোনো কারণে হ্যাবিট্যাট নিশে ওভারল্যাপ করে তার কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। এবার নেক্সট টাইপের নিশে যেটাকে আমরা বলি ট্রফিক নিশে। ট্রফিক নিশে কাকে বলে, দেখো, এ ট্রফিক নিশে describes an organism position and role, very important line, এই লাইনটা, এই ওয়ার্ডটা কিন্তু লিখতেই হবে, their role in food chain based on its diet and feeding habit. তার মানে এই ধরনের নিশে পুরোপুরি ভাবে কনস্ট্রাক্ট হয়েছে কার উপর বেস করে, তার রোল। কিসের রোল, একটা ফুড চেনে রোল। এখানে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ট্রফিক। ট্রফিক মানে কি, ট্রফিক মানে হচ্ছে, আমরা জানি এরপরে তোমরা ক্লাস 10-এ কিছুটা হয়তো পড়েছো, আবার এর পরের চ্যাপ্টারে ইকোসিস্টেমে আমি বলবো যে কোনো একটা ইকোসিস্টেমে মেনলি 3টে গ্রুপ অফ অর্গানিজমস থাকে। কি কি, কিছু অর্গানিজমস যারা সোলার এনার্জিকে ট্র্যাক করে, তাদের আমরা বলি প্রডিউসার। তার মধ্যে এনার্জি লেভেল সবচাইতে ম্যাক্সিমাম, সবচাইতে বেশি এনার্জি তার মধ্যে রয়েছে। এবার প্রডিউসারকে কারা খায়, প্রডিউসারকে খায় হচ্ছে কনজিউমার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি, টার্সিয়ারি, টপ, ঠিক আছে, এত রকমের কনজিউমার্স আছে। তাহলে কনজিউমার্স এর মধ্যে এনার্জিটা কোথার থেকে যায়, প্রডিউসারের মধ্যে থেকে যায়। এবং কনজিউমার এবং প্রডিউসার মারা গেলে এদের বডির ওপরে কারা অ্যাক্টিভ হয়, তারা যারা অ্যাক্টিভ হয় তাদের আমরা বলি ডিকম্পোজার্স। ডিকম্পোজার্স কি করে, যে এনার্জিটা অলরেডি প্রডিউসার ট্র্যাপ করেছিল সেই এনার্জিটাকে আবার অ্যাটমসফিয়ারে বাউন্স ব্যাক করিয়ে দেয়, ফিরিয়ে দেয়। তাহলে ট্রফিক কথাটার অর্থ হচ্ছে যে কোনো অর্গানিজম, সেটা একটা প্রডিউসার হতে পারে, সেটা একটা কনজিউমার হতে পারে, কনজিউমারের মধ্যে অনেকগুলো ভাগ, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, বা একটা ডিকম্পোজার, যে অর্গানিজমের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি থাকে সেটাকেই আমরা বলি দ্যাটস দ্য ট্রফিক লেভেল। তাহলে ট্রফিক নিশে হচ্ছে কোনো একটা পার্টিকুলার নিশে, যেই নিশেতে আমরা দেখতে পাই অর্গানিজমস গুলো রয়েছে অন দ্য বেসিস অফ দেয়ার এনার্জি লেভেল অর দেয়ার ট্রফিক লেভেল। কি লিখেছে দেখো, ইট ইনক্লুডস দ্য ফ্যাক্টর লাইক দ্য টাইপস অফ দ্য ফুড কনজিউম, যেটা আমি বলছিলাম যে প্রডিউসার হতে পারে, কনজিউমার হতে পারে, ডিকম্পোজার্স হতে পারে, and its functional role such as predator and decomposer. তাহলে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে একটা হ্যাবিট্যাট, আমি বলেছি হ্যাবিট্যাট আর নিশের মধ্যে পার্থক্য কি, তাহলে ধরো এটা একটা বড় সড়ো হ্যাবিট্যাট, এই হ্যাবিট্যাটের মধ্যে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে।
আলাদা আলাদা অর্গানিজমস রয়েছে, তারা আলাদা আলাদা নিশে অকুপাই করে রয়েছে, কিন্তু এই যে নিশের আমরা সেগ্রিগেশন কিসের ওপর বেস করে করছি? তাদের ট্রফিক লেভেল বা তাদের এনার্জির ওপর বেস করে করছি। সাপোজ যদি এ হয়, এ কে যদি আমরা প্রডিউসার ধরি, তাহলে ডেফিনেটলি এ এর বডিতে সবচাইতে বেশি এনার্জি, বি এর বডিতে যদি এটা কনজিউমার হয় আর একটু কম এনার্জি, সি এর বডিতে এটা যদি কনজিউমার হয়, মানে ধরো বি ধরো প্রাইমারি কনজিউমার আর সি যদি হয় সেকেন্ডারি কনজিউমার, তাহলে ডেফিনেটলি বি এর থেকে সি এর এনার্জি লেভেল একটু কম, আর ডি যদি টার্সিয়ারি কনজিউমার হয় তার এনার্জি লেভেল আরো কম। তাহলে একই জায়গায় অনেকগুলো স্পিসিস তাদের আলাদা আলাদা এনার্জি লেভেলের জন্য একসঙ্গে যদি থাকে, তখন তাকে আমরা বলি দ্যাটস আ ট্রফিক নিশে। Different species in the same habitat can have distinct trophic niche to minimize the competition. অবশ্যই, কারণ একটা গাছ তার পাশে একটা অবশ্যই ধরো কনজিউমার থাকতেই পারে, একটা গাছ, সেই গাছের মধ্যে একটা পাখি অবশ্যই থাকতে পারে, গাছের সঙ্গে পাখির কোনোদিন কম্পিটিশন হবে না, তার কারণ গাছ আর পাখি দুটো আলাদা আলাদা এনার্জি লেভেলে আছে। আর এই এনার্জি লেভেলটা কার ওপর বেস করে তৈরি হচ্ছে? তার এনার্জি অ্যামাউন্ট এবং এনার্জি ফ্লো এবং ইকোসিস্টেমে তার পজিশনের ওপর বেস করে ডিটারমাইন্ড হচ্ছে। ঠিক আছে? ফর এক্সাম্পল, one feeding on the decaying vegetation while another hunts the animal. ধরো as per example decaying vegetation, ধরো একটা decaying matter রয়েছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু মাশরুম তৈরি হচ্ছে, এবং এই মাশরুমের পাশে ধরা যাক এখানে একটা ইনসেক্ট থাকে। এবার এই ইনসেক্টটার মাশরুমটা একই পার্টিকুলার এরিয়াতে রয়েছে, তার মানে ডেফিনেটলি এদের নিচে ওভারল্যাপ করেছে, কিন্তু কখনোই এই মাশরুমটার সঙ্গে এই ইনসেক্টটার কখনোই কম্পিটিশন হবে না, তার কারণ এরা আলাদা আলাদা ট্রফিক লেভেলের। মাশরুমটা ডেড আর ডিকেইং ম্যাটার থেকে খাবার নিচ্ছে, এই ইনসেক্টটা কি করছে? শিকার করে তার খাবার দাবারকে সংগ্রহ করছে। তাহলে ট্রফিক নিশে কিন্তু ওভারল্যাপ করতে পারে। দেখো এটাই কিন্তু পার্থক্য হ্যাবিট্যাট নিশে আর ট্রফিক নিশের মধ্যে। হ্যাবিট্যাট নিশের ক্ষেত্রে আমরা দেখতে পাই হ্যাবিট্যাট নিশে কখনোই ওভারল্যাপ করতে চায় না, আর যদি কোনো কারণে তাদের মধ্যে ওভারল্যাপ হয়ও সেখানে কম্পিটিশন তৈরি হয়। কম্পিটিশনকে মিনিমাইজ করার জন্য তারা বিভিন্ন রকম ভাবে মেকানিজম তারা অ্যাডপ্ট করে, পার্টিশনিং মেকানিজম তারা অ্যাডপ্ট করে। কিন্তু ট্রফিক নিশের ক্ষেত্রে সেরকম কোনো গল্পই নেই, তার কারণ যেহেতু ট্রফিক নিশে অর্গানিজমস গুলো আলাদা আলাদা ট্রফিক লেভেলে আছে, তার জন্য তাদের মধ্যে ওভারল্যাপ থাকলেও তাদের মধ্যে কম্পিটিশন থাকে। ট্রফিক নিশে ক্যান ওভারল্যাপ, হ্যাবিট্যাট নিশে ওভারল্যাপ করতে পারে কিন্তু সেখানে কম্পিটিশন তৈরি হয়, কিন্তু ট্রফিক নিশে ওভারল্যাপ করলেও সেখানে কোনো কম্পিটিশন ডেভেলপ করে। এখান থেকে একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট তোমরা তৈরি করে রাখতে পারো যে হোয়াট ইজ আ বেসিক ডিফারেন্স বিটুইন হ্যাবিট্যাট নিশে অ্যান্ড ট্রফিক নিশে। হ্যাবিট্যাট নিশে এবং ট্রফিক নিশের মধ্যে পার্থক্যগুলো কোথায়? এক্সাম্পল দিয়ে অবশ্যই তোমাকে কিন্তু এটাকে এক্সপ্লেন করতে হবে। চলো তাহলে এইটুকুনি বোঝা গেল। তাহলে নিশের টাইপস আমরা পড়ে ফেলব। আমরা নেক্সট পার্টে চলে যাই। এখানে অলরেডি আমি একটা কম্পারেটিভ অ্যাকাউন্ট করে দিয়ে দিয়েছি, এই কম্প্যারিজনটাও ভীষণভাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো হ্যাবিট্যাট আর নিশের মধ্যে ডিফারেন্স। যখনই ডিফারেন্স লিখবে চেষ্টা করবে একটা পয়েন্ট অফ ডিফারেন্সের কলাম আলাদা করে করতে, এবং সেই পয়েন্ট অফ ডিফারেন্সের ওপর ভিত্তি করে তোমরা তোমাদের ডিফারেন্সটাকে কিন্তু লিখবে। অলরেডি তোমরা জানোই হ্যাবিট্যাট মানে কি। হ্যাবিট্যাট মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের এরিয়া, যেই এরিয়াতে স্পিসিসটা রয়েছে। আর নিশে মানে কি? নিশে মানে হচ্ছে আমরা যেটা বলেছি যে নিশে মানে হচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়াতে অর্গানিজম থাকছে এবং সেখানে কি কি ফাংশনাল রোল সে প্লে করছে। একটা হ্যাবিট্যাট, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দেখো এখানে লেখা আছে, এই পয়েন্টটা অবশ্যই তোমরা লিখবে, দ্যাটস দ্য স্পিসিস।
হ্যাবিটেট সাপোর্টস এ নাম্বার অফ স্পিসিস। আমি যেটা দেখিয়েছিলাম, বারবার আমি ছবি এঁকে যে ছবিটা আমি আঁকছি, দেখো এই পুরোটাই হচ্ছে একটা হ্যাবিটেট। এই হ্যাবিটেটের মধ্যে একের বেশি স্পিসিস থাকতে পারে, এ বি সি ডি, অনেকগুলো স্পিসিস থাকতে পারে। কিন্তু আমি বললাম জেনারেলি নিশের ক্ষেত্রে, মানে আমি এখানে হ্যাবিটেট নিশের ক্ষেত্রে বলছি, একটা নিশের ক্ষেত্রে শুধুমাত্র একটাই পার্টিকুলার স্পিসিস থাকবে। নিশের ডেফিনেশনেই বলেছিলাম আমি যে এই এ স্পিসিসটা এই লোকেশনে আছে কেন, কারণ এ স্পিসিসটা তার বেঁচে থাকার জন্য যে রিসোর্স সে এই জায়গা থেকেই পাচ্ছে। এ স্পিসিসটা তার ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি এই পার্টিকুলার জায়গাটাতেই দেখাতে পারছে। তাহলে জেনারেলি একটা নিশে জেনারেলি একটাই স্পিসিসকে সাপোর্ট করে, কিন্তু একটা হ্যাবিটেটের মধ্যে একের বেশি স্পিসিস থাকতে পারে। ঠিক আছে। এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস দেখো বলা আছে এ নাম্বার অফ এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস অকার্স ইন আ পার্টিকুলার হ্যাবিটেট। হতেই তো পারে ধরো এই হ্যাবিটেটের মধ্যে এই জায়গার এনভায়রনমেন্ট যা, নিশ্চয়ই এই জায়গার এনভায়রনমেন্ট এর থেকে কিছুটা হলেও আলাদা, কারণ দুটো জায়গার মধ্যে একটা ডিসটেন্স রয়েছে। তাহলে একটা হ্যাবিটেটের মধ্যে আমরা দেখতে পাই এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস যেগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলস গুলো একটা হ্যাবিটেটের মধ্যে আলাদা আলাদা হতে পারে। কিন্তু যদি আমি একটা নিশের ক্ষেত্রে ভাবি, নিশের ক্ষেত্রে একটা পার্টিকুলার নিশের মধ্যে এনভায়রনমেন্টাল কন্ডিশন একই রকমের থাকে, একই রকমের থাকে বলেই কিন্তু সেই স্পিসিসটা সেই নিশেকে অকুপাই করে থাকতে পারে। ঠিক আছে। স্পেসিফিসিটি, the habitat specificity in exhibited by the species and the species may change their niche. তুমি একটা পার্টিকুলার হ্যাবিটেটকে পুরো চেঞ্জ করে দিতে পারবে না, কিন্তু তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটায় কিন্তু তুমি কিছু মডিফিকেশন করতেই পারো। সে আমরা একটা খুব বাংলায় একটা কথা বলি না, তুমি সবাইকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। তাহলে যেহেতু একটা হ্যাবিটেট হচ্ছে একটা লার্জ এরিয়া যেখানে অনেকগুলো স্পিসিস আছে, পুরো হ্যাবিটেটটাকে চেঞ্জ করা পসিবল নয়, কিন্তু একটা স্পিসিস সে যে জায়গাটায় রয়েছে, সে তার যে ফাংশনটা যে জায়গাটায় করছে, সেই জিনিসটাকে একটা স্পিসিস কিন্তু অল্টার করতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট, হ্যাবিটেট আর নিশের মধ্যে ডিফারেন্স 2 নম্বরের কোয়েশ্চেনে আসতে পারে। হ্যাবিটেট আর নিশের ডিফারেন্স অলরেডি 5টা দেওয়া আছে, যে কোনো 4টে লিখলে তোমাদের হয়ে যাবে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, তাহলে তোমরা যদি তোমাদের সিলেবাসটাকে দেখো, সিলেবাসের মধ্যে তোমাদের টপিকে লেখা ছিল কনসেপ্ট অফ হ্যাবিটেট, কনসেপ্ট অফ নিশে। এরপরে দেখবে তোমাদের সিলেবাসে 2টো টপিক মেনশন করা আছে, একটাকে বলা আছে পপুলেশন ক্যারেক্টার, একটা পপুলেশনের কি কি ক্যারেক্টার থাকতে পারে যেটা আমি পরে পড়াবো, আর 2 নম্বর বলা হয়েছে যেটাকে বলা হয় পপুলেশন ইন্টারঅ্যাকশন। তাহলে টোটাল এই অর্গানিজম আর পপুলেশন চ্যাপ্টারটার মধ্যে আমরা থার্ড পার্টটাকে শুরু করছি। থার্ড পার্টটা যেটাকে আমরা বলি পপুলেশন ইন্টারঅ্যাকশন। পপুলেশন ইন্টারঅ্যাকশন মানে কি? পপুলেশন ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে, দেখো এনি ন্যাচারাল হ্যাবিটেট অন আর্থ ইজ নট ইনহিবিটেড বাই আ সিঙ্গেল স্পিসিস। আমরা ডেফিনেটলি জানি যে একটা পার্টিকুলার হ্যাবিটেট, সেখানে একটাই পার্টিকুলার স্পিসিস থাকবে না, নিশ্চয়ই সেখানে অনেকগুলো স্পিসিস থাকবে, এ বি সি ডি, অনেকগুলো স্পিসিস থাকবে। এবার এই প্রত্যেকটা স্পিসিস একজন আর একজনের সঙ্গে কি করে, কন্টিনিউয়াসলি একটা গিভ অ্যান্ড টেক পলিসি মেনটেন করে থাকে। তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি যদি প্রত্যেকটা স্পিসিসের সঙ্গে প্রত্যেকটা স্পিসিসকে মেনটেন করতে হয়, তাহলে ডেফিনেটলি
একটা স্পিসিসের সঙ্গে আরেকটা স্পিসিসকে কি করতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে। ঠিক আছে, ধরো তুমি তোমার বাড়িতে তুমি আছো, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমরা তিনজন একই পার্টিকুলার হ্যাবিট্যাট যেটা হলো তোমাদের বাড়ি সেখানে রয়েছে। সেখানে এরকম কি পসিবল যে কেউ কারোর সঙ্গে কোনো রকম কথা বলছি না, বা কথা বললেও কেউ কারোর কোনো রকম সাহায্য নিচ্ছি না, আলাদা আলাদা ভাবে একদম আইসোলেট করে আছি? পসিবল না। আমরা যদি নিজেরাও আইসোলেট করে থাকিও, আমরা এনভায়রনমেন্টকে আইসোলেট করে কিন্তু বাঁচতে পারবো না। তাহলে ঠিক একই রকম ভাবে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যে যে স্পিসিস গুলো রয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন করে, আর এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা বলবো পপুলেশন ইন্টারঅ্যাকশন। এটাই আমাদের এখানকার পড়ার বিষয়, যে একটা স্পিসিস কিভাবে আর একটা স্পিসিসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে না খারাপভাবে ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে ফর এনি স্পিসিস দ্য মিনিমাল রিকোয়ারমেন্ট ইজ one more species on which it can feed. In nature, animals, plants and microbes cannot live in isolation but interact in various ways to form a biological community. আমরা জানি যে পপুলেশন আর কমিউনিটির মধ্যে ডিফারেন্স কি, অনেকগুলো পপুলেশন একসঙ্গে মিলে একটা কমিউনিটি তৈরি করে, আর যেখানে প্রত্যেকটা পপুলেশনের সঙ্গে কি করছে, ইন্টারঅ্যাকশন করছে। যদি পপুলেশন গুলো আইসোলেটেড থাকতো তাহলে কখনোই কিন্তু কমিউনিটি তৈরি হতো না। এবার এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ পপুলেশন ইন্টারঅ্যাকশন, কিভাবে পপুলেশন গুলো আর একটা পপুলেশনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে সেটাই আমরা এখানে করব। দেখি একটা একটা করে আসি। ওকে, দেখো এই যে পপুলেশন ইন্টারঅ্যাকশনের কথা আমরা বলছি, এই পপুলেশন ইন্টারঅ্যাকশনকে আমরা দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। কি কি ক্যাটাগরিতে ভাগ করতে পারি? এক ধরনের পপুলেশন ইন্টারঅ্যাকশনকে আমরা বলি দ্যাটস আ পজিটিভ ইন্টারঅ্যাকশন। পজিটিভ, দুজনের মধ্যে দুটো স্পিসিস দুজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তার রেজাল্টটা পজিটিভ। আর আরেক ধরনের ইন্টারঅ্যাকশনকে আমরা কি বলি, আরেক ধরনের ইন্টারঅ্যাকশনকে আমরা বলি নেগেটিভ ইন্টারঅ্যাকশন। কাকে বলে পজিটিভ ইন্টারঅ্যাকশন? যেখানে দুটো স্পিসিস যখন ইন্টারঅ্যাক্ট করছে দুটো স্পিসিসে বেনিফিটেড হচ্ছে। ধরো অ্যাজ পার এক্সাম্পল, ধরো এ স্পিসিস সে বি স্পিসিসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, এর ফলে এ স্পিসিসও কিছু বেনিফিট পাচ্ছে, বি স্পিসিসও কিছু বেনিফিট পাচ্ছে। এই ধরনের ইন্টারঅ্যাকশনকে আমরা বলি পজিটিভ ইন্টারঅ্যাকশন। কি হতে পারে, বা এরকমও হতে পারে, ধরো এ আর বি দুটো স্পিসিস একজন আর একজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, যেখানে একজন কিছু বেনিফিট পাচ্ছে কিন্তু আর একজনের কোনো লসও যেমন হচ্ছে না, ঠিক তেমন কোনো লাভও হচ্ছে না। লসও হচ্ছে না, লাভও হচ্ছে না, বোঝাতে আমি জিরো বুঝিয়েছি। তাহলে এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা বলি পজিটিভ ইন্টারঅ্যাকশন। তাহলে দুজনেই প্লাস হতে পারে বা একজন প্লাস একজন জিরো হতে পারে, মানে কেউ মাইনাস নয়, কারোর লোকসান হচ্ছে না। এইরকম যদি ইন্টারঅ্যাকশন হয় তখন তাকে আমরা বলি পজিটিভ ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, ঠিক আর এক রকম কন্ডিশন হতে পারে যেটাকে আমরা বলি নেগেটিভ ইন্টারঅ্যাকশন। নেগেটিভ ইন্টারঅ্যাকশন মানে কি? নেগেটিভ ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে ধরো দুটো স্পিসিস ইন্টারঅ্যাক্ট করছে, দুটো স্পিসিসেরই লোকসান হচ্ছে। ধরো এ স্পিসিস আর বি স্পিসিস তারা ইন্টারঅ্যাক্ট করছে, এ স্পিসিসেরও কিছু লস হচ্ছে, বি স্পিসিসেরও কিছু লস হচ্ছে, তাহলে দুজনেই লসে রান করছে। ধরো দুজনের মধ্যে মারপিট হচ্ছে, তুমি যদি কাউকে একটা ঘুষি মারো সে অ্যাটলিস্ট তোমাকে একটা চড় মারবেই, তার মানে কি দুজনেই এফেক্টেড হচ্ছে।
এই ধরনের ইন্টারাকশনকে আমরা বলি দ্যাটস আ নেগেটিভ ইন্টারাকশন। বা কি হতে পারে, ধরো একটা স্পিসিস লাভ হচ্ছে আর একটা স্পিসিসের ক্ষতি হচ্ছে, এখানে কারোর না কারোর তো ক্ষতি হচ্ছে, তার জন্য এই ধরনের ইন্টারাকশনকেও আমরা বলি নেগেটিভ ইন্টারাকশন। বা এরকমও হতে পারে যে ধরো এ আর বি, সরি, এরকমও হতে পারে ধরো এ স্পিসিস আর বি স্পিসিস দুজনে ইন্টারঅ্যাক্ট করছে, একজনের ভীষণ ভাবে ক্ষতি হচ্ছে আর একজনের লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না, একজন মাইনাস একজন জিরো, তাহলে এই ধরনের ইন্টারাকশনকেও আমরা কি বলি নেগেটিভ ইন্টারাকশন। তাহলে এখানে আমাদের কিছু পজিটিভ ইন্টারাকশনের এক্সাম্পল পড়তে হবে, কিছু নেগেটিভ ইন্টারাকশনের এক্সাম্পল আমাদের পড়তে হবে। আমরা এক এক করে চলে আসি। দেখো তোমাদের অলরেডি বোর্ডে দেওয়াই আছে, প্রথম টাইপের ইন্টারাকশনটাই দেওয়া আছে যেটাকে আমরা বলি কমেনসালিজম। কমেনসালিজম, দেখো এই সাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো, এইমাত্র আমি বোঝালাম যে এই সাইনটা দেখেই বুঝতে পারছো একজন পজিটিভ একজন জিরো, মানে একজনের লাভ হচ্ছে আর একজনের লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না, তাহলে ডেফিনেটলি এই ধরনের ইন্টারাকশনকে আমরা বলতেই পারি পজিটিভ ইন্টারাকশন। তাহলে পজিটিভ ইন্টারাকশনের মধ্যে আমাদের ফার্স্ট এক্সাম্পলটাই আমাদের পড়তে হবে, যেটাকে আমরা বলি কমেনসালিজম। কাকে বলে কমেনসালিজম? দেখো লিখেছে দিস টাইপ অফ ইন্টারাকশন ইন হুইচ ওয়ান স্পিসিস benefited and the other species neither harmed nor benefited. দুটো স্পিসিস ইন্টারঅ্যাক্ট করছে, এ বি, দুটো স্পিসিস একজন আরেকজনের সঙ্গে ইন্টারাকশন করছে। এবার বি স্পিসিসটা ইন্টারাকশনের ফলে সে কিছু বেনিফিট পাচ্ছে, এ স্পিসিসের কিছু বেনিফিটও হচ্ছে না কিছু লোকসানও হচ্ছে। ধরো তুমি অঙ্কে খুব ভালো, ঠিক আছে, এবার তোমারই এক বন্ধু আছে স্কুলে, সে অঙ্ক অতটা পারে না, তাহলে তুমি কি করলে সেই বন্ধুকে একটু অঙ্ক দেখিয়ে দিলে, যে অঙ্কগুলো তোমার অলরেডি করা হয়ে গেছে সেই অঙ্কগুলো তুমি বন্ধুকে একবার করে প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিলে, তাহলে এতে কি তোমার কোনো লোকসান হলো না? তোমার কি স্ট্যান্ডার্ডটা কমে গেল না? তার মানে তুমি কি জিরো। কিন্তু যে বন্ধুটা অঙ্ক পারতো না তোমার হেল্পে এখন সে অঙ্কগুলো করে ফেলতে পারছে, তার মানে সে কি বেনিফিট পেয়েছে। তাহলে এই ধরনের ইন্টারাকশনকেই আমরা কি বলি কমেনসালিজম। এক্সাম্পলে চলে যাই। দেখো অলরেডি এখানে লেখাই আছে ইট ইজ আ এক্সাম্পল অফ, আমি আগেই বলেছি পজিটিভ জিরো টাইপ অফ ইন্টারাকশন। এক্সাম্পলে দেখো বলা আছে অর্কিড গ্রোয়িং অ্যাজ আ এপিফাইট অন দ্য ম্যাঙ্গো ট্রি। আম গাছের উপরে অনেক সময় দেখবে প্রচুর অর্কিড গ্রো করে, তাহলে এক্ষেত্রে বেনিফিট কে পায়? এক্ষেত্রে বেনিফিট পায় হচ্ছে অর্কিড, কারণ অর্কিড এপিফাইট, সে কিন্তু প্যারাসাইট নয়, গন্ডগোল করবে না কিন্তু, অর্কিড ইজ নট দ্য প্যারাসাইট, ইট ইজ এপিফাইট, সে আম গাছের ডালের ওপরে হয়ে আছে, তাতে কি হচ্ছে সে একটা প্রপার শেল্টার পাচ্ছে, তাহলে সে বেনিফিটেড হচ্ছে, অর্কিড গাছ বেনিফিটেড হচ্ছে, সো অর্কিড পজিটিভ। অ্যান্ড আম গাছে সেরকম কোনো লস হচ্ছে না, তো ডেফিনেটলি আম গাছ হচ্ছে জিরো, সে শুধু অর্কিডকে থাকতে দিচ্ছে। আর একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো বার্নাকেলস গ্রোয়িং অন দ্য ব্যাক অফ দ্য ওয়েল। তাহলে বার্নাকেলস কি করছে? বার্নাকেলস এক্স্যাক্টলি যখন ওয়েলের গায়ে রয়েছে, বার্নাকেলস কি করছে? বার্নাকেলস ওয়েলের গায়ে শেল্টার নিচ্ছে। ওয়েলের খুব একটা তেমন কিছু বার্নাকেলস থাকুক না থাকুক কিছু একটা প্রবলেম খুব একটা কিছু হচ্ছে না। একটা ছবি দেখে নাও তাহলেই বুঝতে পারবে। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, যার উপরে দেখো অর্কিডস গুলো হয়ে আছে, অর্কিডস এপিফাইট, রুট গুলো আমরা দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি অর্কিড একটা ভীষণ ভাবে একটা শেল্টার পেয়েছে। কিন্তু অর্কিড থাকার জন্য এই ম্যাঙ্গো ট্রিটার
কোনো কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না, তার জন্য অর্কিড হচ্ছে 0, অর্কিড হচ্ছে পজিটিভ, ম্যাঙ্গো হচ্ছে 0। দিস ইজ আ মাউথ পার্ট অফ দ্য ওয়েল, এবং সেখানে দেখো কিছু ছোট ছোট এরকম বার্নাকলস হয়ে আছে, বার্নাকলস গুলো হোয়েলের গায়ে শেল্টার নিচ্ছে, তাতে হোয়েলের লাইফস্টাইলে খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। তাহলে হোয়েল এখানে হচ্ছে 0, বার্নাকলস শেল্টার পাচ্ছে, সো ইট ইজ পজিটিভ। তো এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা কি বলি, দ্যাটস দ্য কমেন্সালিজম। আরো দুটো ইন্টারেস্টিং এক্সাম্পলের কথা আমরা দেখব, যেমন ধরো এই ক্ষেত্রে যেমন ক্লাউন ফিশ অ্যান্ড সি অ্যানিমন। সি অ্যানিমনের এই যে টেন্টাকলস গুলো রয়েছে, এই টেন্টাকলস এর মধ্যে ক্লাউন ফিশ শেল্টার নেয়। তাদের সুবিধাটা কি হয়, এই সি অ্যানিমনের টেন্টাকলস গুলো এই ক্লাউন ফিশকে কোনো একটা বড় প্রিডেটরের হাত থেকে কি করে, প্রোটেক্ট করে। প্রিডেটরটা এসে ক্লাউন ফিশটাকে খেয়ে ফেলতে পারছে না, তার কারণ এই সি অ্যানিমনের টেন্টাকলস গুলো রয়েছে। ঠিক আছে, তাহলে ক্লাউন ফিশ এখানে বেনিফিট পাচ্ছে, তার মানে ক্লাউন ফিশ কি, ক্লাউন ফিশ এখানে ইজ আ এক্সাম্পল অফ, দ্যাটস আ পজিটিভ টাইপ অফ ইন্টারঅ্যাকশনের এক্সাম্পল। আর টেন্টাকলস গুলো মানে সি অ্যানিমনের খুব একটা প্রবলেম হচ্ছে না, তার জন্য সি অ্যানিমন এখানে কিন্তু হচ্ছে 0। তাহলে ক্লাউন ফিশ আর সি অ্যানিমনের একটা ইন্টারঅ্যাকশন। জাস্ট আরো দুটো এক্সাম্পল একটু দেখিয়ে দিই, যেমন এখানে দেখো, এখানে দেওয়া আছে দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য সাকার ফিশ অ্যান্ড দ্য শার্ক। শার্কের বডির সঙ্গে এই সাকার ফিশ গুলো লেগে থাকে, তাদের মাথায় এরকম একটা অ্যাটাচমেন্ট ডিভাইস আছে, যে ডিভাইসের সঙ্গে সাহায্যে সে শার্কের গায়ের সঙ্গে লেগে থাকছে। এক্ষেত্রে এই যে সাকার ফিশ গুলো, তার কোনো প্রবলেম হচ্ছে না, সে শার্কের সঙ্গে এক জায়গার থেকে আরেক জায়গায় ধরো যাচ্ছে, শার্কের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু সাকার ফিশ গুলো কি হচ্ছে, শার্ক কোনো একটা ধরো খাবার খাওয়ার পর যে মাংসের টুকরো গুলো রইলো, সেগুলো সাকার ফিশ গুলো খেয়ে ফেলছে। তাহলে এখানে সাকার ফিশের বেনিফিট হচ্ছে, তাই পজিটিভ, শার্কের কোনো লস হচ্ছে না, সো ইট ইজ 0। সেম জিনিস আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, পাইলট ফিশের ক্ষেত্রে। শার্কের আগে পিছে এরকম ছোট ছোট কিছু মাছ ঘুরে বেড়ায়, শার্ক খাওয়ার পর যে সমস্ত মাংসের ফ্লেশ গুলো থাকে, সেই ফ্লেশ গুলোকে এক্স্যাক্টলি এই মাছগুলো খেয়ে ফেলে। তাহলে এখানে শার্ক সে 0, মাছগুলো খেয়ে বেঁচে আছে, সো ইট ইজ পজিটিভ। চলো নেক্সট স্লাইডে চলে যাই।